চারপাশটা হঠাৎ করেই বদলে যাচ্ছে। রাস্তার দুধারে ঘন জঙ্গল। এই জায়গাটা শুধু একটা ফরেস্ট নয়, এটা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ রিজার্ভগুলোর মধ্যে একটা। এখানেই লুকিয়ে থাকে বাঘ, হাতি, কখনো কখনো উড়ে যায় রেয়ার হর্নবিল পাখি। সো আমি এখন ঢুকে পড়েছি অরুণাচল প্রদেশের একদম ভেতরে, ভারতের সেই প্রান্তে যেখানে প্রথম সূর্যের আলো এসে পড়ে। অনেকেরই একটা ব্যাপারে জিজ্ঞাসা থাকে যে এই অরুণাচলের ইনার লাইন পারমিট পাবো কী করে। খানিকক্ষণ আগেও যেটা পরিষ্কার ছিল, এখন সেখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই ঝিরঝির বৃষ্টিটাই মুষলধারে হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। এই কুয়াশার মধ্যেই হঠাৎ করে সামনে একটা টানেল দেখতে পাচ্ছি। বৃষ্টি বাড়ছে, কুয়াশা আরও ঘন হয়ে আসছে। সামনেটা দেখে সত্যি থমকে যাচ্ছি। ভয়ঙ্কর একটা ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। পুরো রাস্তা জুড়ে শুধু কাদা আর কাদা। কাঁপতে কাঁপতে কোনো রকম এখন আমরা এসে পৌঁছেছি বোমডিলাতে। ঘড়িতে এখন বাজছে 7:10। সো গুড মর্নিং বন্ধুরা। কালকের রাস্তায় এত অফরোডিং ছিল যে ব্লগটাকে এন্ড করতে পারিনি, বাট এখানকার ওয়েদারটা জাস্ট অসাম। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছিল মারাত্মক। তো বৃষ্টি হয়েছে, চারপাশটা একদম ডিসেন্ট। একটু ভালো করে ভয়েসটা শুনলে হয়তো ক্যামেরাতে ওই ভয়েসটা শোনা যাবে। এদিকে ভালো বড় পুকুর আছে, হাঁসে প্যাক প্যাক করছে, আর দারুণ, জাস্ট অসাধারণ। কষ্টটা সার্থক। আজকে গাড়িটা একটু ভালো করে ক্লিন করতে হবে, চেনটাও ক্লিন করে লিউব করতে হবে, টাইট করতে হবে, তারপর স্টার্ট হবে আসল অরুণাচল রাইড। 3 দিন রাইড করার পর আমরা এসে পৌঁছেছি এবং আজকে থেকে চালু হবে। এবং রাইড নয়, অ্যাডভেঞ্চার হবে একদম এক্সট্রিম লেভেলে, র অ্যাডভেঞ্চার। আজকের কিন্তু গুড মর্নিং নয়, গুড আফটারনুন থেকে স্টার্ট হচ্ছে, কারণ আমরা সকালে উঠে সমস্ত গাড়ি পরিষ্কার করলাম, ভালো করে সার্ভিসিং করলাম, আর চেনটা একদম ক্লিন কর, চেনটা লুজ হয়েছিল, চেনটা একটু টাইট করার দরকার ছিল, চেনটা টাইট করে নিলাম। আর এরই মাঝে যেটা সবচেয়ে বেশি মনে থাকবে সেটা হলো ওনাদের আতিথেয়তা। সত্যি মনটা ভরে গেল। সব কিছু গুছিয়ে নিয়ে পেট পুরে খাওয়া দাওয়া করে আজ আমরা একটু অন্যভাবে রাস্তায় বেরোলাম। বাইকে নয়, এবারে 4 চাকার সঙ্গেই লখিমপুরকে একটু কাছ থেকে অনুভব করার জন্য বন্ধুর গাড়িতেই বেরিয়ে পড়েছি। শহরের ছোট্ট রাস্তাগুলো পেরিয়ে আমাদের পরের গন্তব্য ছিল একটু অন্যরকম। সাথে বন্ধুর ডিফেন্সের পরিচয়পত্র থাকার ফলে খুব সহজেই আমরা এন্ট্রি পেয়ে গেলাম ভেতরে। প্রথম পুরো একদম ফরেনার হয়ে গেছে, পায়ে শু, হাফ প্যান্ট, আর গলায় এসএলআর ক্যামেরা। ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তৈরি এই বিশাল ড্যাম শুধু একটা কনস্ট্রাকশন নয়, এটা পুরো অঞ্চলের শক্তির একটা বড় উৎস। সুবর্ণশ্রী নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই প্রকল্প উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টগুলোর মধ্যে একটা। দূর থেকে প্রথমবার যখন একে দেখলাম, বোঝা গেল এটা শুধু ড্যাম নয়, এটা মানুষ আর প্রকৃতির মধ্যে এক অদ্ভুত সমঝোতা। প্রায় 2000 মেগাওয়াটের এই বিশাল প্রজেক্ট উত্তর পূর্ব ভারতের বিদ্যুৎ ব্যবস্থার জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু এই জায়গাটা শুধু শক্তির জন্য নয়, তার বিশালতা আর নিস্তব্ধতার জন্য মনে একটা আলাদা ছাপ ফেলে যায়। বাইরে থেকে ঠিক যতটা বড় মনে হচ্ছিল, ভেতরে এসে বুঝলাম এর বিশালতা আসলে তার থেকে অনেক বেশি। সুবর্ণশ্রী নদীর সেই প্রবল স্রোত এখানে এসে যেন একটু থেমে গেছে, আর চারপাশে শুধু নিস্তব্ধতা আর শক্তির অনুভূতি। ক্যামেরায় হয়তো সব কিছু ধরা পড়েনি, কিন্তু সেই সন্ধেটা খুব সাধারণ হয়েও কেমন যেন আলাদা ছিল। বাড়ি ফিরে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা সবাই চুপচাপ শুয়ে পড়লাম, কারণ রাত পেরোলেই আমাদেরকে বেরোতে হবে দিরাঙ্গের উদ্দেশ্যে। আর সেখান থেকে শুরু হবে এই পুরো জার্নির আসল অ্যাডভেঞ্চার, যেটার জন্য আমরা এত দূর পর্যন্ত এসেছি। 1000 years later. গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে বাজছে 4:23। আমরা ঘুম থেকে উঠেছি 3টের সময়, আর এখন যাচ্ছি আমরা টুয়ার্ডস ভালুকপং। ওখানে গিয়ে পারমিট হবে। সবাই উঠে পড়েছে। গৌতম, বড়রাম বেরিয়ে গেছে, ম্যাম, স্যারও যাচ্ছেন এবারে আমার সাথে। চলো রাস্তায় দেখা হবে। চারিদিকে অন্ধকার, আকাশে হালকা হালকা মেঘ আছে। কালকে রাত্রিবেলা স্টার দেখা যাচ্ছিলো, বাট এখন কিছু নেই। দেখা যাক। ওয়ে टू गुड। তোমরা সবাই রেডি, বাড়িতে মোটামুটি पैक्ड अप। और आप कभी भी मेरे को टच करेंगे ना, गाड़ी चलाते हुए अगर टच करना है तो मेरे को कमर पे टच करना है। हाँ, और कभी इधर टच नहीं करना है, शोल्डर को कभी नहीं टच करना है, ठीक है? नहीं नहीं, कोई मैं हूँ ना, कोई टेंशन नहीं, आराम से जाइए, कोई टेंशन नहीं, ठीक है? एक साथ मिलेंगे। हाँ होता है, ठीक है। ओके मैम, निकलते हैं, अच्छे से रहिए, अब मिलेंगे, फिर आके मिलेंगे, ठीक है? गौतम रेडी?
ঠিক আছে, চলো ভারত মাতা কি জয় জয়, চলো হর হর মহাদেব, জয় শিব শম্ভু। ইঞ্জিনগুলো স্টার্ট হলো আর সেই শব্দটাই যেন চারিদিকের নিস্তব্ধতাকে ভেঙে দিল। শুরু হয়ে গেল আমাদের নাইট রাইড। আসলে ম্যাম একটু টেনশন করছেন, কারণ স্যার এর আগে বাইকে কখনো এতটা লম্বা জার্নি করেননি। আমি ম্যামকে আশ্বস্ত করলাম যে টেনশনের কোনো ব্যাপার নেই, আমরা আছি তো। সব কিছু আগেই গুছিয়ে রাখা ছিল, তাই তাড়াহুড়োর কোনো প্রশ্নই ছিল না। তবু বেরোতে বেরোতে কখন যে 4:30 বেজে গেল। আকাশটা একদম কালো, চারপাশে শুধু অন্ধকার আর নিস্তব্ধতা। শহর তখনও ঘুমিয়ে, আর আমরা বেরিয়ে পড়েছি একটা অজানা পথের দিকে। লখিমপুরকে এখন অনেকটাই পেছনে ফেলে এসেছি। আকাশটা ধীরে ধীরে নীল হয়ে উঠছে, আর অন্ধকারটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে চোখের সামনে। আমরা এগিয়ে চলেছি ভালুকপংয়ের দিকে, কারণ এই জায়গাটাই এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য। অরুণাচল প্রদেশে বাইক নিয়ে ঘুরতে গেলে একটা জিনিস কিন্তু বাধ্যতামূলক, ইনার লাইন পারমিট। অনেকেই এটাকে আইএলপি নামেও চেনে। লাদাখের মতো এখানেও কিছু কিছু সীমান্ত অঞ্চলে ঢুকতে গেলে এই পারমিট ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আর সেই পারমিট তৈরি করার জন্যই আমরা এখন ছুটে চলেছি ভালুকপংয়ের উদ্দেশ্যে। সূর্যের আলো এখন পুরোপুরি ফুটে উঠেছে, আর দূরে নীল আকাশের ঠিক নিচে ধীরে ধীরে দেখা দিচ্ছে পাহাড়ের রেখা। মনে হচ্ছে আমরা সত্যি একটা নতুন জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। হাওয়াটা এখন বেশ ঠান্ডা। অবশ্য সকালেই রাইডিং জ্যাকেট পরার আগে আমি থার্মাল লাইনারটা পরে নিয়েছিলাম। বেলা বাড়ার সাথে সাথে গরম লাগলে তখন না হয় খুলে নেওয়া যাবে। সো বাইকারদের একটা জিনিস হচ্ছে রোজ সকালবেলা আর সন্ধ্যেবেলা এয়ার প্রেশার চেক করা। এয়ার প্রেশার প্রপারলি থাকবে, কারণ চাকাটা যখনই ফ্রিকশনস হচ্ছে, চাকাটা গরম হচ্ছে, তো এয়ার প্রেশারটা বেড়ে যায়, আবার রাত্রিবেলা ঠান্ডায় কমে যায়। সো এয়ার প্রেশারটা চেক করা খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি এয়ার প্রেশার ঠিকঠাক থাকে অত সহজে কিন্তু পাংচার হয় না, কিন্তু ম্যাক্সিমাম আমরা এয়ার প্রেশারটাকে খুব নেগলিজেবল করে দিই। গাড়ির স্পিড, মাইলেজ, পারফরমেন্স সব কিছু এয়ার প্রেশারের উপর ডিপেন্ড করে। সো এটাকে প্রপারলি, এই যে আমরা প্রেশার ব্যাপার মেশিন ক্যারি করি, আর এখানে এয়ার ইনফ্লেটার আছে, আর এটা হচ্ছে এগ্রোর, আমি অনেক দিন ধরে ইউজ করছি, খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। আমি কোনোদিনও এখনো অবধি কোনোদিনও ধোকা দেয়নি। এই দিলাম। ওই দেখো সামনের আকাশটা ধীরে ধীরে মেঘলা হয়ে উঠছে, নীল রংটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমাদের সাথে অবশ্য রেল লাইনার আছে, ঠিকঠাক একটা জায়গা মতো দাঁড়িয়ে এই ফোন টোনগুলোকে একটু ওয়াটারপ্রুফ করে নিতে হবে। যেতে যেতে অদ্ভুত অরুণাচল রাইডে বৃষ্টি পাবো না হতেই পারে না। যেতে যেতে পেয়ে গেছি বৃষ্টি, সবাই দাঁড়িয়ে পড়েছে, সাইডে গাড়ি রাখলাম, দাঁড় করে দিয়েছি। আর আসলে বেসিক্যালি গ্যাজেটগুলোকে ওয়াটারপ্রুফ করাটা খুব ইম্পর্টেন্ট আছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। আপাতত বৃষ্টি থামার কোনো নামই নেই, বৃষ্টির পরিমাণ ক্রমশই বেড়ে চলেছে, আর রাস্তা ধীরে ধীরে ভিজে ও ভারী হয়ে উঠছে। তাই খানিকটা বাধ্য হয়েই আমরা সবাই রেল লাইনার পরে সমস্ত ফোন আর গ্যাজেটগুলোকে যতটা সম্ভব ওয়াটারপ্রুফ করে। এই রাস্তায় একটা ছোট্ট ভুলও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। সময় এখন অনেকটাই এগিয়ে গেছে, অপেক্ষা করার মতো সময় আমাদের হাতে নেই। এখানকার বৃষ্টিটা একটু অদ্ভুত রকমের, এই মুহূর্তে ঝরছে, আবার হয়তো সামনেই 4-5 কিলোমিটার পর একদম শুকনো রাস্তা অপেক্ষা করছে। তাই আর কাল বিলম্ব দেরি না করে শুকনো রাস্তার আশায় আমরা আবার রাস্তায় নেমে পড়েছি। কিন্তু এবার আমাদের প্রতিটা মুভমেন্ট একটু বেশি হিসাব করে চলতে হবে, কারণ ভেজা রাস্তায় ব্রেক সবসময় ঠিকভাবে কাজ করে না, প্লাস টায়ারের গ্রিপও কমে যায়। তাই এখন স্পিড না, কন্ট্রোলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক যেমনটা ভেবেছিলাম, আকাশের রং আবার ধীরে ধীরে বদলাচ্ছে, মেঘ সরিয়ে নীলটা আবার ফিরে আসছে নিজের জায়গায়। আর সেই সাথে আমাদের যাত্রাটাও যেন আবার ছন্দ খুঁজে পাচ্ছে। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ, ভালুকপং এখনও প্রায় 1 ঘন্টা 18 মিনিট দূরে, কিন্তু এই পথটা সময়ের হিসাবটাকে ভুলিয়ে দিচ্ছে। চারপাশের প্রকৃতি এতটাই সুন্দর যে স্পিডোমিটারটা কখন আবার বেড়ে গেছে কিছুই বোঝার জো নেই। দুধারে সবুজ প্রান্তর, আর তারই মাঝে হালকা হালকা হাওয়ায় দুলে চলেছে কাশফুল। ওপরে একদম পরিষ্কার নীলাকাশ আবার ফিরে এসছে, আর সামনে একটানা এগিয়ে যাওয়ার রাস্তা। এই মুহূর্তগুলোতেই হঠাৎ করে মনে পড়ে যায় একটা গান। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা,
জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। তো ভালুকপং আর 28 কিলোমিটার বাকি। রাস্তাটা সেই চারিদিকেই জঙ্গল, হাতি আছে। আর আমরা এখন ঢুকতে চলেছি পাক্কে টাইগার রিজার্ভ ফরেস্টের ভেতরে। চারপাশটা হঠাৎ করেই বদলে যাচ্ছে, রাস্তার দুধারে ঘন জঙ্গল। এই জায়গাটা শুধু একটা ফরেস্ট নয়, এটা উত্তর পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াইল্ড লাইফ রিজার্ভগুলোর মধ্যে একটা। এখানেই লুকিয়ে থাকে বাঘ, হাতি, আরও অসংখ্য অজানা প্রাণী। আর ওপরে এই নিস্তব্ধ আকাশ, কখনো কখনো উড়ে যায় রেয়ার হর্নবিল পাখি। সব মিলিয়ে এটা এমন একটা জায়গা যেখানে প্রকৃতি নিজের আসল রূপটাকে ধরে রাখে। এই জঙ্গলটা কিন্তু আসাম আর অরুণাচল ঠিক দুয়ের একদম বর্ডারে অবস্থিত। আর আমরা এই মুহূর্তে সেই জঙ্গলের মাঝ দিয়েই এগিয়ে চলেছি। উপরে একদম নীল আকাশ, তার বুকে ভেসে বেড়ায় সাদা তুলোর মতো মেঘ। নিচে সবুজে ঢাকা এক অনন্ত পৃথিবী, যেখানে প্রতিটা পাতার নড়াচড়ায় শোনা যায় প্রকৃতির নিঃশ্বাস। এই জঙ্গলে সব কিছু যেন একটু ধীর, একটু গভীর। সূর্যের আলো গাছের ফাঁক দিয়ে নরম করে মাটিতে পড়ে, আর সেই আলো ছায়ার খেলায় হারিয়ে যেতে ইচ্ছে করে বারবার। চারপাশটা এতটাই নিস্তব্ধ যেন পৃথিবী নিজেই একটু থমকে গেছে, আর আমরা এই অসীম সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে শুধু অনুভব করছি এই মুহূর্তটা, যেটা হয়তো পুরোপুরি ক্যামেরার লেন্স বা শব্দ দিয়ে কখনোই ডেসক্রাইব করা সম্ভব নয়। ভালুকপং আসতে চলেছে ম্যাপ অনুযায়ী, সামনে ভালুকপং, মানে আমরা এন্ট্রি করে গেলাম ভালুকপংয়ে। এবার হচ্ছে চেকপোস্ট থাকবে, সেখানে সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট করতে হবে। বাট গুগল ম্যাপে 9.9 কিলোমিটার দেখাচ্ছি যেটা চেকপোস্ট আমাদের। এবার হচ্ছে আমাদের চেকপোস্ট, এখান থেকে এন্ট্রি হবে আমাদের। আচ্ছা, অনেকেরই একটা ব্যাপারে জিজ্ঞাসা থাকে যে এই অরুণাচলের ইনার লাইন পারমিট পাবো কী করে। তো এটা খুব একটা শক্ত ব্যাপার নয়, তোমরা চাইলে অনলাইনেও অ্যাপ্লাই করতে পারো, আবার অফলাইনে নিজেরা এসেও করতে পারো। তবে অনলাইন আর অফলাইনের মধ্যে খরচের কিন্তু একটা পার্থক্য আছে। তোমরা যদি অনলাইনে অ্যাপ্লাই করো তাহলে 3 দিনের জন্য মোটামুটি 300 টাকার মতো লাগবে, আর যদি 14 দিনের জন্য, মানে যেটা আমরা করব এখন, তো সেটাতে মোটামুটি 500 টাকার মতো খরচ হয়, 500 টাকায় কি 600 টাকার মতো খরচ হয়। বাট তোমরা যদি আমাদের মতো, মানে এই চারপাশে অনেক দোকান আছে, সেখান থেকে ফর্ম নিয়ে নিজেরা ফিল আপ করে সমস্ত ডকুমেন্টের জেরক্স দিয়ে এই সামনের অফিসটাতে, মানে পুলিশ বুথটাতে জমা দাও, তাহলে কিন্তু খরচ অনেকটাই কম। মানে তখন 14 দিনের জন্য পার হেড ওই 100 থেকে 150 টাকার মতো দিতে হয়। আর ডকুমেন্ট বলতে যে কোনো একটা আইডি প্রুফ, সেটা আধার কার্ড হতে পারে, আমি ড্রাইভিং লাইসেন্স দেবো, তোমার গাড়ির স্মার্ট কার্ড, গাড়ির নাম্বার, তোমার একটা ছবি, ব্যাস, আর কিছু লাগবে না। তবে একটা কথা কিন্তু বলে রাখছি, এই ইনার লাইন পারমিট যদি নিজেরা করতে যাও তখন কিন্তু নিজেদের সাথে সবসময় অরিজিনাল কপিগুলোই রাখবে, ওগুলো কিন্তু ওখানে চেক হবে। আর তার সাথে একটা করে জেরক্স লাগবে, সেটা তোমরা নিজেরা নিয়েও আসতে পারো অথবা এখানে এসেও জেরক্স করে নিতে পারো। এই যে সামনের এই যে দোকানগুলো, এখান থেকেই আমরা আমাদের সমস্ত ডকুমেন্টগুলো করলাম। আসলে আমাদের সাথে যিনি আছেন তার পুরো ছোটোবেলাটাই কেটেছে দিরাঙ্গে, মানে অরুণাচলেই, ফলে এখানে ওনার যথেষ্ট ভালো পরিচয় আছে। তো আমাদের পারমিট হয়ে গেছে, এবার বেরোচ্ছি আমরা হচ্ছে দিরাঙ্গের জন্য। সো এই চেকপোস্টটা ক্রস করার সাথে সাথে অফিসিয়ালি আমরা এন্টার করে গেলাম অরুণাচলের মাটিতে। সো আমি এখন ঢুকে পড়েছি অরুণাচল প্রদেশের একদম ভেতরে, ভারতের সেই প্রান্তে যেখানে প্রথম সূর্যের আলো এসে পড়ে। এই জায়গাটা শুধু পাহাড় আর রাস্তা দিয়ে তৈরি নয়, এটা এক ধরনের নীরব সৌন্দর্য যেটা অনুভব করতে হয়। এখানে ঢোকার একটা আলাদা নিয়ম আছে, একটা আলাদা অনুমতি লাগে। হয়তো সেই কারণেই এই সীমান্তটা পেরোনোর অনুভূতিটা আরও একটু গভীর লাগে। পাহাড়ে একটা ছোট্ট বাঁক নিতেই হঠাৎ করে সব কিছু বদলে যায়।
খানিকক্ষণ আগেও যেটা পরিষ্কার ছিল এখন সেখানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই ঝিরঝির বৃষ্টিটাই মুষলধারে হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না, তাই ঝটপট একটা ঠিকঠাক জায়গা থেকে রেল লাইনারটা আবার পড়তে হবে। সো আমরা এখন যাচ্ছিলাম, মোটামুটি 30 কিলোমিটার মতো হয়ে গেছে। চেঁচা বলে একটা জায়গা আছে, গাড়িটা অনেকক্ষণ ধরে টানছিলাম, টানতে টানতে একটু রেস্ট দিয়ে দিলাম গাড়িটাকে। আর ওখানে নিচে ওয়েদার পরিষ্কার ছিল, তারপরে আবার দেখলাম বৃষ্টি আসছে। এবার আর রেনকোট খুলিনি, একদম রেনকোট পরে নিয়েছি। চারপাশে একদম পেঁজা তুলোর মতো মেঘ, সেই ভুটানের মেঘ দেখতে পাচ্ছি। এটা অরুণাচলের স্পেশালিটি। আর আমাদের চা খেতে খেতে থ্রু দ্য লেন্স তোমরা উপভোগ করো এই চারপাশে সুন্দর প্রকৃতিটা। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। কিছু দূর এগোতেই হঠাৎ করে চারপাশটা একদম বদলে গেল। ঘন সাদা কুয়াশা সব কিছুকে ঢেকে ফেলেছে। আমি প্রচুর চেষ্টা করেও সামনে ঠিকমতো কিছুই দেখতে পাচ্ছি না, জানি না ক্যামেরায় কি রেকর্ড হচ্ছে। রাস্তা আছে কিন্তু কোথায় যাচ্ছে সেটা এখনও আন্দাজ করেই চলেছি। এই কুয়াশার মধ্যেই হঠাৎ করে সামনে একটা টানেল দেখতে পাচ্ছি। নামটা জানি না, কিন্তু ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। আর ঠান্ডাটা এখন আগের থেকে আরও বেশি অনুভব করছি। টেম্পারেচার অনেকটাই নেমে গেছে। টানেলটার শেষের দিকে আসতেই ঠান্ডাটা হঠাৎ করে আরও বেড়ে গেল। হাওয়াটা একদম কাঁপিয়ে দিচ্ছে, আর চারপাশের ওয়েদারটা একটা অদ্ভুত নৈসর্গিক অনুভূতি দিচ্ছে। চারিদিকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, পাহাড়, মেঘ, বৃষ্টি সব কিছু একসাথে মিশে গেছে। আর আমি বুঝতে পারছি এটাই সেই অনুভূতি, এটাই সেই মুহূর্ত যার জন্য এত দূর থেকে এখানে আসা। মনে হচ্ছে এখান থেকেই আসল অ্যাডভেঞ্চারটা স্টার্ট হচ্ছে। অন্ধকার নামার সাথে সাথেই আবহাওয়াটা হঠাৎ করে ভয়ঙ্কর হয়ে উঠেছে। বৃষ্টি বাড়ছে, কুয়াশা আরও ঘন হয়ে আসছে। আমি লিটারালি কিচ্ছু দেখতে পাচ্ছি না সামনে। এমনিতেই আমি চশমা পরি। এই ট্রিপে আমি যে হেলমেটটা ইউজ করছি এক্সর এক্স ক্রস হেলমেট, এতে পিনলক আছে, অ্যান্টিফগ, কিন্তু এই ওয়েদারের সামনে সব কিছুই যেন হার মানছে। ভাইজারের ওপর একের পর এক বৃষ্টির ফোঁটা, আর যখনই আমি সেটা একটু তুলছি সরাসরি চশমার ওপরে এসে পড়ছে জল। আর সেই মুহূর্তে আমি একদম জাস্ট ব্লাইন্ড হয়ে যাচ্ছি। চারপাশে গুটগুটে অন্ধকার, রাস্তা কোথায় শেষ হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। শুধু একটা জিনিসই একটু ভরসা দিচ্ছে, এই পাহাড়ি রাস্তার রোড মার্কিংগুলো। আর মাঝে মাঝে সামনে থেকে কোনো গাড়ি এলে তার আলোয় হঠাৎ করে চারপাশ ঝলসে উঠছে, কিন্তু সেই আলোই আবার চোখের সামনে সব কিছু আরও ঘোলা করে দিচ্ছে। আমার গাড়িতে ফগলাইট আছে, কিন্তু আজ সেটাও কোনো কাজে আসছে না। সব কিছু মিলিয়ে একটা অদ্ভুত ঘোলাটে ভয়ঙ্কর আবহাওয়া। আর আমি এই অন্ধকার, এই বৃষ্টি, এই কুয়াশার মধ্যেই ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমি এর আগে বহু অ্যাডভেঞ্চার করেছি, কিন্তু সত্যি বলতে আজ আমার হাতটাও কিন্তু কাঁপছে। বৃষ্টিতে ভিজলেও ঠান্ডা লাগে, এই মুহূর্তে আমি সেটা বেশ ভালোই টের পাচ্ছি। কাঁপতে কাঁপতে কোনো রকমে এখন আমরা এসে পৌঁছেছি বোমডিলাতে। ঘড়িতে এখন বাজছে 7:10। চারপাশে তাকিয়ে দেখি দোকানপাট সব বন্ধ হয়ে যাওয়ার মুখে। এই ঠান্ডায়, এই ক্লান্তিতে আর কিচ্ছু ভাবার মতো অবস্থায় নেই আমরা। কোনো রকমে সামনে একটা চায়ের দোকান থেকে খানিকটা চা আর বেশ কয়েকটা গরম তেলে ভাজা নিয়ে কোনো রকমে নিজেদেরকে গরম করার চেষ্টা করলাম। ওই যে দূরে ওই যে টিম টিম করে কিছু আলো জ্বলছে, ওগুলোই হচ্ছে দিরাঙ্গের আলো। এই অন্ধকারে, এই ঠান্ডার মধ্যেও ওই ছোট ছোট আলোগুলো একটা অদ্ভুত ভরসা দিচ্ছে। কিন্তু বোমডিলাতে লোকালদের থেকে শুনেছি আজ নাকি ভয়ঙ্কর বৃষ্টি হয়েছে এখানে, আর দিরাঙ্গে ঢোকার মুখেই নাকি ল্যান্ডস্লাইডও হয়েছে। এই পথটা এখন শুধু কঠিন না, অনিশ্চিত হয়ে উঠেছে। তবু আমরা এগিয়ে চলেছি, কারণ সামনের আলোগুলো অপেক্ষা করছে। বাবারে, সামনেটা দেখে সত্যি থমকে যাচ্ছি। ভয়ঙ্কর একটা ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। ক্যামেরায় জানি না কতটা কি ধরা পড়ছে, কিন্তু সামনে যা দেখছি তা কথায় বোঝানো মুশকিল। পুরো রাস্তা জুড়ে শুধু কাদা আর কাদা,
আর সেটা এমন কাদা একটু ভুল হলেই কিন্তু গাড়ি স্লিপ করে নিচে পড়ে যেতে পারে। আর তার উপরে গাড়িতে ওজন, লাগেজ সব কিছু নিয়ে ব্যালেন্স রাখা কিন্তু আরও কঠিন হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমি আর কোনো রিস্ক নিচ্ছি না, তাই বাধ্য হয়ে আমি আমার পিলিয়ানকে নামিয়ে দিচ্ছি এখানেই। ওনাকে বলছি ওপরে হেঁটে উঠে যেতে, আর আমি গাড়িটা নিয়ে ধীরে ধীরে এগোচ্ছি। প্রতিটা ক্লাচ, প্রতিটা ব্রেক এখন হিসাব করে নিতে হচ্ছে। মনে হচ্ছে এই কয়েকটা মিনিটই পুরো জার্নির সবথেকে কঠিন পরীক্ষা। প্ল্যানটা কিন্তু একদম ক্লিয়ার। আগে আমি গাড়িটাকে কোনোভাবে ওপরে নিয়ে গিয়ে একটা সেফ জায়গায় রাখছি, তারপর টর্চ লাইট নিয়ে আবার নিচে নামবো। ওনাকে নিয়ে উঠতে হবে। हो सर आप आ गया। चलो 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 कीचड़ ही कीचड़। আলটিমেটলি হোটেলে এসে পৌঁছেছি। অবস্থা একদম খারাপ, চুল ফুল ঝাঁকামুটো হয়ে গেছে। পাগলোর অবস্থা দেখলে বোঝা যাবে। কি কারা কি বৃষ্টি বাবরা, সব থেকে বলো বৃষ্টি কেমন লাগলো বলো? কোনো ভিজিবিলিটি বলে কিচ্ছু ছিল না বলো, ভয়ানক ভয় ছিল। একটা জিনিস ভুলে গেছিলাম যে সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে গেছে, এটা আমাদের মাথায় ছিল না এখানে সুন্দর আছে। হ্যাঁ 4:30 সন্ধ্যে হয়ে গেছে। यहाँ पे शाम कितने बजे होता है, मतलब अंधेरा कितना बजे, रोशनी खत्म होता है कितने बजे? 4:30 से 5 बजे तक हो जाता है। इसलिए लेट। সূর্য তাড়াতাড়ি ওঠে। उत्तर के साइड बहुत 8 बजे तक रोशनी रहता है। এখানে উল্টোটা, এখানে সূর্য খুব তাড়াতাড়ি ওঠে, 4:30 4:30 পুরো ক্লিয়ার হয়ে যায়। আর সূর্য তো তাড়াতাড়ি উঠে যায়। तो वही इतना बारिश हुआ, आज इतना बारिश हुआ ना, बहुत ऊपर भी हुआ ना। তো বিশাল অবস্থা ছিল। আর ওইখানে দাদা ইন্টারভিউ এটা করছে সব। আজকে খুব টায়ার্ড, আজকে পুরো হাতগুলো এত যন্ত্রণা করছে। অনেকদিন পর এরকম টাফ ট্রেনে চালানো, আদি কৈলাসে লাস্ট চালিয়েছিলাম। সত্যি বলতে আজ শরীরে আর একটুও শক্তি নেই। এই লম্বা কঠিন পথ পেরিয়ে অবশেষে আমরা আমাদের রুমে এসে পৌঁছেছি। রুমে গিজারের ব্যবস্থা আছে, তাই চান টান করে ফ্রেশ হয়ে এখন খাবার এসে গেছে, খাবার নিয়ে বসে গেছি। আর এভাবেই আজকের এই যাত্রাটাকে এখানেই শেষ করছি। আজকের এই এপিসোডটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। নিচে কমেন্ট সেকশন খোলা আছে। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হোটেলটা কালকে ভালো করে দেখাবো তোমাদেরকে। ততক্ষণ স্টে টিউনড।